কয়েকদিন মনির বাড়িতে থাকাকালীন বাবানেরও কিন্তু ঘুমটা খুব ভালোই হয়েছে। যেমন রাত করে ঘুমোতো তেমনই কিন্তু বেশ বেলা করেই ঘুম থেকে উঠতো। তো এখন তো আর সেটা করলে চলবে না। বাড়িতে এসেছি, পড়াশুনো আবার শুরু হয়েছে, ম্যাডাম তো সকালে পড়াতেই আসছে, তো সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হবে। উঠতে গিয়ে না একটুখানি বেশি কিন্তু বিরক্ত করছিল, ভালো লাগছে না মা আর একটু শুই, যেমনটা করে আর কি। তো আবার টেনে তুলে দিয়ে ব্রাশটা হাতে দিয়ে নিয়েছি। তো সেই ওদিকে ব্রাশ করতে গেছি আর সেই ফাঁকে এদিকে ঘরটাও আমি গুছিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। জলের ঢপটায় জল শেষ হয়ে গেছে, আজকে আবার আনাতে হবে। তো ভাবলাম জলের ঢপ, তারপরে এই যে জল রাখার যে আমার টুলটা, এগুলো তো তোমরা দেখেইছো যে মাঝে মধ্যেই আমি ধুয়ে পরিষ্কার করে দিই। তো ভাবলাম আজকেও করে দিই। কি বলো তো, কিছুদিন আগেও পর্যন্ত বালি সিমেন্টের কাজ হয়েছে, যদিও বা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিই, কিন্তু মাঝে মধ্যে ডিপ ক্লিন করাটা কিন্তু খুবই প্রয়োজন। তো সেই কারণেই ভাবলাম আজকে একটু এগুলোকে খুব ভালোভাবে মেজে ঘষে নিই, তাহলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তারপর তোমাদের দাদাভাই যখন আসবে বলবো জল নিয়ে আসতে, একদম এরকম মাজা ঘষা ঢপেই জল নিয়ে আসবে। আর বসেছি যখন, একেবারে বাসন কোসনগুলো মেজে নিই। তো এদিকে দেখো সমস্ত এই ঢপ জার যা কিছু ছিল সবগুলোই না আমি এই যে বাসন মাজার ঝুড়িটা এর মধ্যে উপর করে দিলাম। ভেতরের যে জলগুলো সেগুলো ঝরে যাবে। আর এদিকে বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি, চায়ের বাসনগুলো। আমাদের এই চালার অবস্থাটা না ভীষণই খারাপ, জানো তো। মানে অনেক দিন হয়ে গিয়েছে এই চালাটা বানানো হয়েছে। এটা কিন্তু টালির চালা, আর অনেকটা নিচু হয়ে গিয়েছে, মানে যখন তখন না এই চালাটা ভেঙে পড়তে পারে। তো এই জন্য আজকে আমাদের ওই যে রাজুদা আছে তাকে ডাকা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আমাদের এই টালির চালাটার নিচটাতে যেন একটা পিলার মতো করে দেয়, আর তাহলে একটু সাপোর্ট পাবে। আবার কিছুদিন বাদে এই চালাটা নামিয়ে নতুনভাবে তৈরি করা হবে। তো এখন যে ওই টিনের শেডগুলো বেরিয়েছে না, মানে যে টিনগুলো এখন কালারিং যে টিনগুলো, তো সেইগুলো দিয়েই আর কি এই চালাটা তৈরি করা হবে। তো এদিকে চলে এসেছি, দেখো আমাদের যে পুঁইশাক গাছটা উঠেছে সেখান থেকে কিছু পাতা তোলার জন্য। তোমাদের দাদাভাই যে পুঁইশাকের আটিটা গতকাল নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে রাখার দরুন না পাতাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো বের করে দেখলাম যে পাতাগুলো মানে প্রায় পাতাই নেওয়া যাবে না আর কি। তো ভাবলাম বাড়িতে তো পুঁই গাছ রয়েছে, তাহলে সেখান থেকে বরঞ্চ কয়েকটা টাটকা পাতা তুলে নিয়ে আসা যাক। আর এই চচ্চড়িতে না জানো তো সেই রকমভাবে পাতা না দিলে চচ্চড়ি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ওই ডাঁটা সবজি কেমন যেন কাঠি কাঠি মতো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু যে কোনো এরকম ডাঁটা চচ্চড়ি হলে তার মধ্যে পাতাটা একটু বেশি করেই দেওয়া হয়। আর আমার শাশুড়ি মা উনি তো আবার ডাঁটা খুব একটা বেশি চিবন না, ওনাকে ওই পাতা চচ্চড়ির যে সবজি সেইগুলোই বেছে মাকে খেতে দিতে হয়। তো এদিকে পাতা তুলতে এসে না একটা ডগা দেখে এত পছন্দ হলো, লোভটা সামলাতেই পারলাম না। ওখানে কিন্তু প্রায় 500-র উপরে পুঁইশাক রয়েছে, মানে তোমাদের দাদাভাই যেটা এনেছিল। তারপরেও এই ডালটা কেটে নিলাম। পুঁইশাক আমার ভীষণ প্রিয়, শুধু আমার নয় গো, আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। মাছের মুড়োও যে দিতেই হবে তার কোনো মানে নেই, এমনিই বড্ড ভালো লাগে। তো এই দেখো এখান থেকে পাতা তো তুলেইছি প্রায় 1 মুঠো, তার সাথে একটা ডালও কেটে দিলাম। সকালের জলখাবারে আজকে এদিকে রয়েছে ভাত বসাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বাবা এরা দুজনেই ভাত খাবে। আর এদিকেই দেখো পুঁইশাকগুলো কুটেছি, কুটতে কুটতে চলে গিয়েছি আরও একটা ডাল কাটার জন্য আর ওই পুঁইশাক কিছুটা পাতা আনার জন্য। তো দেখতে পাচ্ছ মোটে এই কটা পাতা ছিল, তো ওই কটা পাতাতে কি আর হয় বলো। তো এই দেখো টাটকা কতগুলো পাতা কেটে নিয়ে এসেছি। আর এই দিকটাতে দেখো আমার কাঁঠাল গাছের গোড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগছে না এখন দেখতে বলো। বেশ কত সুন্দর চারিদিকটা গোল করে ঘিরে দেওয়া হয়েছে, তাতে করে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে ওই যে আমাদের ঠাকুর ঘরের যে সমস্ত রাবিশগুলো বেরিয়েছিল সেইগুলো বস্তায় করে এখানে রাখা ছিল। আর আমাদের ভাড়ার ঘরের দিকে যে বাথরুমটা রয়েছে সেই দিকটা আর কি ঠিক করা হয়েছে, সমস্ত এই রাবিশগুলোই ওই পুকুর ধারটাতে ফেলে ফেলে। তো সেগুলো
তোমাদের পরে দেখাবো। আর এদিকটাতে দেখো, এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঠাকুর ঘরে রাধা গোবিন্দর যে সিংহাসনটা তার নিচে ছিল, মানে এটার উপরেই আমাদের রাধা গোবিন্দর সিংহাসন বসানো ছিল। তো সেই সিংহাসন তো এখন বসানো হয়েছে অন্যভাবে, একই রকমই রয়েছে, কিন্তু স্ল্যাবটা সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটা গেঁথে নিয়ে টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। আর তাতে করে না সত্যি এখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো সেই স্ল্যাবটা কি করা হবে, তো আমার শ্বশুরমশাই সেই স্ল্যাবটা আমাদের এইখানটাতে বসিয়ে দিচ্ছেন, যাতে ওর উপরে কিছু রাখা যায় অথবা একটু বসাও যায়। তো সেই রকম আর কি। আমার শ্বশুরমশাই কিন্তু কিচ্ছু ফেলেন না, জানো তো, ভীষণ আর কি সব জিনিস গুছিয়ে রাখা, সেটাকে আবার কিভাবে রিইউজ করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু উনি সত্যি ভীষণই দেখেন। তো এদিকে তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসেছে। দেখো, মাছ ধুয়ে নিয়েছি, আর কিছু এক্সট্রা মাছ ছিল সেটা ফ্রিজে রাখবো বলে ওই কন্টেনারে রেখে নিয়েছি। আর মায়ের ঘরের মাছটা মাকে দিয়ে নিয়েছি। আর এইবার একটু মাছ ভাজবো, কারণ বাবানকে দিতে হবে, বাবান মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আর ওই যে পোটলাটা দেখছো, ওটার মধ্যে রয়েছে মাছের মুড়ো। তোমাদের দাদাভাই আজকে মাছের মুড়ো খাবে, সেই কারণে নিয়ে এসেছে। আর পুঁই শাকের জন্য একটু গাটি কচু আর বেগুন আনতে বলেছিলাম। বেগুন ছাড়া পুঁই শাক একদমই চলে না, কুমড়ো তো ঘরে ছিলই আগের দিনকে, গাটি কচু বেশ ভালো লাগে পুঁই শাকে দিলে, তো সেইগুলো নিয়ে এসছে। তার সাথে আবার মূলোও নিয়ে এসেছে। মূলো আমার আবার খুব একটা বেশি পছন্দ নয়, কিন্তু তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে। তো এই যে এদিকে বাবানের জন্য মাছ ভাজা আর ভাত দিয়ে নিলাম। সকালের জলখাবারটা সবারই হয়ে গিয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই মাছ ভাজা খেতে চাইলো না, তাই ওর জন্য কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছিলাম। আর মা বাবার জন্য রুটির তরকারি করেছিলাম, ওরা রুটি খেয়েছে, আর সাথে মিষ্টি ছিল। তো এইবার পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। পুঁই শাক না, আজকে ভাবলাম আদা বাটা আর দেবো না, এমনিই রান্না করব। ওখানে মাছের মুড়ো ছিল, কিন্তু মাছের মুড়োটা আর আজকে দিইনি, মাছের মুড়োটা আজকে ঝোলে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এই দেখো, পুঁই শাকটা মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, তারপর বেগুন, গাটি কচু সমস্ত দিয়ে কি সুন্দর করে একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। মাছটা তো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, যেহেতু বাবান মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো সেই কারণে মাছটা আগে ধোয়া হয়েছিল। তারপর পুঁই শাক রান্না করেছি। মুড়োটা তখন আর ধোয়া হয়নি, ওই যে প্যাকেটে রাখাই ছিল। আসলে মুড়ো ধুতে কিন্তু একটু সময় লাগে, এর ভেতরে ভীষণ নোংরা থাকে, সেগুলোকে কলতলায় নিয়ে গিয়ে খুব ভালোভাবে খলিয়ে না ধুলে নোংরা কিছুতেই যেন যায় না, তাই একটু সময় লাগলো। তা ভাবলাম যে রান্নাটা করে নিয়ে তারপর বরঞ্চ মুড়োটাকে একটু সময় নিয়ে ধুই। তো এই যে এখন দেখে বুঝতেই পারছো যে মুড়োগুলো কতটা বড়। তো এখন এইবার মাছের ঝোলটা রান্না করে নেব। মুড়োগুলো তুলনায় আমার কড়াইটা হয়ে গিয়েছিল ছোট, সেই কারণে ওই অর্ধেকটা করে মুড়ো একবার করেই ভাজতে হয়েছে। তারপর মাছগুলোও ভেজে নিয়েছি, আর এইবার মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। আমার না এরকম মাছের মুড়ো ঝোলের মধ্যে দেওয়ার অভ্যেসটা কিন্তু একেবারেই নেই। তো এটা আমার শাশুড়ি মাই রান্না করতেন। তো আমি এইরকম মাছের মুড়ো, এত বড় মুড়ো দিয়ে মাছের ঝোল এর আগে কোনো দিনও রান্না করিনি, আমার কাছে কিন্তু এইটা একদমই প্রথম। তো আজকে আবার অনেক দিন বাদে নিয়ে এসে বলেছে যে রান্না করো। তো এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি। তবে মাছের মুড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য না ঝোলটা কিন্তু একটু বেশিই দিতে হয়, তো আজকে সেই জন্য মানে প্রয়োজনের তুলনায়ও একটু বেশিই দিয়ে নিয়েছি। আর এই ব্যাপারটাই আমার কাছে সবথেকে মানে বেশি অপছন্দের, খুব ঝোল ভালো লাগে না। তো মুড়োগুলো যেহেতু সেদ্ধর ব্যাপার রয়েছে, সেই কারণে না ওই ঝোল দিয়েই আমি মুড়োগুলো দিয়ে নিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে ঝোল কমিয়ে নামিয়ে নেব। এখন ঘড়িতে দুপুর 3:30, আর হঠাৎ দেখো কেমন মেঘ করে এসেছে, আর সেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে তো আমাদের বাড়িতে একটু মিস্ত্রির টুকটাক কাজ হয়েছে, ওই দিকের ওই যে স্ল্যাবটা দেখো ওখানে বসানো হয়েছে, বাথরুমের দিকের কাজ কিছুটা হয়েছে। তো এদিকে বৃষ্টিও চলে এলো, আর এত হাওয়া দিচ্ছে। একটু আগে যে মানে ঝাটপাট দিয়ে স্নান করে উঠলাম, উঠোন দেখে কে বলবে প্রচুর পাতা আবারও জমায়েত হয়ে গেছে। ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই দুজনেই এখন আমাদের ওই দিকটা যেটা ঠিক করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে, সেইগুলো এখন বস্তা চাপা দিচ্ছে।
কারণ ইতিমধ্যেই বৃষ্টি 2-1 ফোঁটা শুরু হয়ে গেছে, সমস্ত জলে সব কিছু ধুয়ে পুকুরে চলে যাবে, সেই কারণেই আর কি ওই বস্তা দিয়ে চাপা দিয়ে ইট দিয়ে সিকিওর করে দিচ্ছে। তো এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম শুকিয়েও গেছে, এগুলোকে এখন তুলে চলো ভাজও করে নিই। তোমাদের দাদাভাই স্নান করতে করতে এগুলো সমস্ত ভাজ করে নেব, তারপর দুজন মিলে খেয়েও নেব। লবণ একদমই বাড়ন্ত হয়েছিল, আর এই তো এখানে 1 প্যাকেট লবণ আনিয়েছি, সর্ষের তেল আনিয়েছি। তো এইদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, আর এই যে খেতে দিয়ে নিয়েছি। আজকে তো পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল এই রান্না করেছিলাম। আর এইদিকে দেখো বৃষ্টি বলতে বলতে শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বোঝাই যায়নি যে এমন বৃষ্টি হবে। 2 দিন আগেও এত মেঘ ডাকাডাকি, এত কালো মেঘ করে আসা, তবুও বৃষ্টিই হচ্ছিল না। তো আজকে সকাল থেকে বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে, এমন সুন্দর ওয়েদার ছিল, হট করে কোথা থেকে না জানি বৃষ্টি চলে এলো। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আর তোমাদের দাদাভাইকে দিয়ে সন্ধ্যের কিছু জলখাবার আনিয়েছি, কারণ বাড়িতে এসেছে কিছু বিশেষ অতিথি। তো তারা কারা সেটা তো অবশ্যই বলবো। আসলে তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার বন্ধু, মানে ছোটোবেলা বলতে ঠিক ছোটোবেলাও নয়, বড়োবেলারই বলা চলে, একসাথে কলেজে পড়া, তো সেই সময়কার আর কি বান্ধবী। তো বান্ধবীর ছেলে, তার আবার একটা ছোট্ট পুচকু সোনা। তো অনেক দিন বাদে তোমাদের দাদাভাইয়ের বান্ধবী আমাদের বাড়িতে এলো। বিয়ের আগে যখন পড়াশুনো করতো তখন তো বাড়িতে পুজো আশ্রাতে সমস্ত বন্ধুবান্ধবদেরই নেমন্তন্ন করতো, আর সেই সুবাদেই আর কি আসাও হতো। তো বহুদিন যে যার মতন আর কি নিজের লাইফ নিয়ে ব্যস্ত, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, তো দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হয়, যেহেতু দুজনেরই ছেলে একই স্কুলে একই ক্লাসে পড়ে, তো বাড়িতে অনেক দিন বাদেই সে এসেছে। তো যাই হোক, এই একটু সবাই মিলে সন্ধ্যাবেলায় গল্প গুজব করে নিচ্ছি। আসলে 2 বন্ধুর মধ্যে যখন দেখা হয় তখন যেরকমটা হয় আর কি, কত গল্প, কত স্মৃতিচারণ, তো সেই সবই তাদের মধ্যে চলছে। নমস্কার বন্ধুরা, এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা। তো চলে এসেছি সন্ধ্যেবেলায়। প্রতিটা দিন তো আমাকে দেখো, আমার কাজকর্ম সমস্ত কিছুই দেখো, অন্য কিছু শেয়ার খুবই কম করা হয়। তো আজকে আমার বাড়িতে কে চলে এসেছে চলো তোমাদের সাথে একবার একটু শেয়ার করে দিই। তো এই যে আমার বরের বন্ধু আর কি, আমার বরমশাইয়ের বন্ধু। তা তুমি একটু পরিচয়টা করিয়ে দাও তোমার বান্ধবীর। বন্ধু নয়, বান্ধবী। হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করতাম কলেজে ছেলে। আচ্ছা, এটা আমার বান্ধবী যা। আর এই যে পুচকুটা, হাই করো। তাহলে চলো একটু ওদের সাথে সময় কাটিয়ে নিয়ে তারপর আসছি। বরমশাইয়ের বান্ধবীর সাথে বেশ গল্প গুজব করে সন্ধ্যাটা ভালোই কাটলো, তারা এক্ষুনি গেল। আর এদিকে বাবানের আজকে সকাল থেকে বায়না হয়েছিল যে ঘুড়ি কিনবে। সাধারণত ঘুড়ি ওকে একবারে কমই কিনে দেওয়া হয়, ও তো মাঝে মধ্যে ওই পাড়ার দোকান থেকে একটা কিনে নিয়ে আসে, আর তাছাড়া বেশিরভাগই নিজের মতন নিজে বানিয়ে নেয়, সেই রকম ঘুড়ি তো তোমরা দেখেইছো। তো আজকে তারা বাবা আর ছেলে মিলে এখন গেল ঘুড়ি আনতে। এদিকে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, আর এদিকে ওরা চলেও এসেছে। তো রাত্রেবেলায় অনেক বাসন কোসন ছিল, যেগুলো সন্ধ্যের থেকে আর কি জমেছিল, সেগুলো মেজে ঘষে নিয়েছি। আর এই দেখো কত ঘুড়ি নিয়ে এসেছে আমার বাবান সোনা। 20 তারিখ অব্দি স্কুল ছুটি রয়েছে, এর মধ্যেই ঘুড়ি উড়িয়ে নিই, তাছাড়া তো সারাদিনে আর সময় পাবেও না। তো অনেক নামের ঘুড়ি, অত শত নাম বাবু আমার মনেও থাকে না। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। যারা নতুন রয়েছে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। তোমরা পাশে থাকলে যে লক্ষ্য নিয়ে আমি চলছি, নিশ্চয়ই সেই লক্ষ্যে একদিন পৌঁছতে পারবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।